সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ইসলাম চ্যানেল বাংলার সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান লিগ্যাল শোতে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি আপনারা দেখে থাকেন স্কাই চ্যানেল 784-এ। পাশাপাশি ইসলাম চ্যানেল বাংলার যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে আপনারা দেখতে পারেন, এবং ইসলাম চ্যানেল বাংলার যে ওয়েবসাইটটি রয়েছে www.islamchannelbangla.tv, সেখানেও আপনারা এই অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারেন। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা মূলত সমসাময়িক আইনি বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। সেখানে ইমিগ্রেশন ল, ফ্যামিলি ল, বেনিফিট ইস্যু নিয়ে, অথবা এমপ্লয়মেন্ট ল, প্রপার্টি ল, সব কিছু নিয়ে মোটামুটি আমরা আলোচনা করবার চেষ্টা করি। এক এক সপ্তাহে এক এক ধরনের আলোচনা করে থাকি, এবং পাশাপাশি আমরা দর্শকের কাছ থেকে কিছু কোশ্চেন নিয়ে থাকি, যেই কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার আমরা চেষ্টা করি। তবে এখানে বলে রাখা ভালো যে আমরা যে অ্যান্সারটা দিয়ে থাকি সেটা অনলি বেসড অন ভিউয়ার্স কোশ্চেন, যেখানে আমাদের কাগজপত্র দেখার সুযোগ হয় না, যেহেতু আমরা ডকুমেন্টস না দেখেই অ্যান্সারগুলো দিয়ে থাকি, এবং সেটা খুব সংক্ষিপ্ত আকারেই হয়। সেক্ষেত্রে আপনাদের যদি ফার্দার কোনো অ্যাডভাইস দরকার হয় অথবা আরও ডিটেলসে জানতে হয়, তাহলে অবশ্যই আপনারা কোনো সলিসিটর ব্যারিস্টারের কাছ থেকে সেই অ্যাডভাইসটি নিয়ে থাকবেন। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানে যেহেতু স্পেসিফিক কোনো টপিক নিয়ে আলোচনা করি এবং দর্শকদের কল নিয়ে থাকি, সেহেতু আজকেও আমাদের সেই ধরনের দুটি টপিক রয়েছে। আমি সেগুলোতে পরে আসব, কিন্তু আজকে আমাদের সাথে আলোচনা করবার জন্য আমরা যে অতিথিকে এখানে আমন্ত্রণ জানিয়েছি, তিনি একজন ব্যারিস্টার এবং সলিসিটর, এবং তিনি প্রিন্সিপাল সলিসিটর, স্যানসারি সলিসিটরের উনি ব্যারিস্টার এমডি ইকবাল হুসাইন। ইকবাল ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ তোহা, আজকে অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ ইকবাল ভাই। দর্শকদের প্রিয় দর্শক, আজকে দেখে নিই তাহলে আমাদের কি টপিকগুলো রয়েছে এবং আমরা কি নিয়ে আজকে আলোচনা করব। জি, আমরা আজকে যেগুলো নিয়ে আলোচনা করছি, প্রিয় দর্শক, আপনারা এর মাঝে দেখেছেন স্ক্রিনে যে ভিজিট ভিসা এবং স্পাউস ভিসা নিয়ে আলোচনা করব। তার আগে আমরা আজকে এই সপ্তাহের যে আপডেট রয়েছে, ইমিগ্রেশন আপডেট স্পেশালে, যেটা আমরা প্রতি সপ্তাহে দিয়ে থাকি, সেটা দিয়ে শুরু করতে চাই। এগুলো আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপডেটগুলো একটু দিয়ে দিতে পারি আমাদের দর্শকের উদ্দেশ্যে। প্রিয় দর্শক, এই সপ্তাহে আলোচিত দুটি আপডেট এসেছে, যেটা অনেক দিন ধরেই ব্রিটিশ রাজনীতিতে নয়, শুধু আইন জগতে সব ক্ষেত্রে আলোচিত বিষয় ছিল। সেটি আপনারা হয়তো জেনে থাকবেন যে রুয়ান্ডা ইস্যু, অ্যাসাইলাম সিকারদের জন্য বর্তমান যে সরকার, তারা একটি রুয়ান্ডা ইস্যু নামে, রুয়ান্ডা পলিসি নামে একটি পলিসি গত বছরের এপ্রিল মাসে করেছিল। সেটি চ্যালেঞ্জ করা হয়েছিল কোর্টে, এবং কোর্টে চ্যালেঞ্জ করার পরে প্রথমত হাইকোর্টে যখন চ্যালেঞ্জ করা হয় কয়েকজন অ্যাপ্লিকেন্টের পক্ষ থেকে, যাদেরকে ডিপোর্ট করতে চেয়েছিল এই গভর্নমেন্ট, যারা এই দেশে চ্যানেল ক্রস করে ঢুকেছে, তাদের মধ্য থেকে কয়েকজনকে ডিপোর্ট করার কথা ছিল সেই পলিসির আন্ডারে। তখন তারা যখন হাইকোর্টে সেটা নিয়ে চ্যালেঞ্জ করে, হাইকোর্ট প্রথমে তাদের বিপক্ষে রায় দিয়েছিল, তথা হোম অফিসের পক্ষে বলেছিল যে গভর্নমেন্ট যে আইনটি করেছে, যে পলিসিটি করেছে রুয়ান্ডার সাথে, যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করেছে, সেটা বৈধ। এর পরবর্তীতে সেই অ্যাপ্লিকেন্টরা কোর্ট অফ অ্যাপিলে যায়। কোর্ট অফ অ্যাপিল এই বছরের জুন মাসে বলেছে যে আইনটি অথবা পলিসিটি অবৈধ নয়, তবে কাউকে যদি এখান থেকে রুয়ান্ডায় পাঠানো হয়, রুয়ান্ডার যে পরিবেশ পরিস্থিতি অথবা তাদের যে কান্ট্রি রিপোর্ট, সেখানে অ্যাসাইলাম সিকাররা নিরাপদ থাকবে না, সেজন্য তাদেরকে সেখানে পাঠানো যাবে না। তখন হোম অফিস এটার বিরুদ্ধে আবার অ্যাপিল করে। সেই অ্যাপিলটি সুপ্রিম কোর্টে গতকালকে শুনানি হয়, এবং আগে শুনানি হয়েছে, গতকালকে রায় ঘোষণা করা হয়েছে, এবং সেটা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আনএনিমাসলি বলছে যে 5 জন জাজ, তারা সবাই সর্বসম্মতিক্রমে বলেছে যে এই আইনটি সম্পূর্ণভাবে অবৈধ, এটি আনলফুল, এখানে কোনো অ্যাসাইলাম সিকারদেরকে এভাবে পাঠানো যাবে না। এটি একটি আপডেট। তো এটা অ্যাসাইলাম সিকারদের জন্য কিছুটা সুখবর বটে, যে এখন গভর্নমেন্ট চাইলেই যে কাউকে ডিপোর্ট করে দিতে পারবে না, এবং সেই ডিপোর্টটা অবশ্যই রুয়ান্ডার মতো কান্ট্রিতে অবশ্যই নয়। আর সেকেন্ড যে বিষয়টি, সেটি আমাদের জন্য একটি খারাপ খবর। সেটা হলো, এখানে আপনারা জানেন যে এমপ্লয়মেন্ট এবং ল্যান্ডলর্ডদের কিছু বিষয় আছে। যদি কোনো এমপ্লয়ার তাদের কাজে ইলিগাল অথবা আনডকুমেন্টেড কাউকে কাজ দিয়ে থাকে, সেই ক্ষেত্রে তাদেরকে যদি পুলিশ ধরতে পারে, তাহলে সেখানে একটি জরিমানার বিধান আগেও ছিল, এখনও আছে। তবে কিছুদিন আগে গভর্নমেন্ট ঘোষণা দিয়েছিল যে সেটাকে 3 গুণ করা হবে। যেমন প্রথমবার যদি সেই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়, পার পার্সনের জন্য সেটা 15,000, এবং যদি সেটা সেকেন্ড বারের জন্য হয় তাহলে 20,000, যেটা আগে 5,000 এবং 10,000 ছিল। সো এটাকে 3 গুণ করা হয়েছে, এবং সেটা ইমপ্লিমেন্ট হবে আগামী বছরের তথা
2024-এর 22 জানুয়ারি থেকে। সো এটা অবশ্যই যারা ইমিগ্রেন্ট রয়েছেন তাদের জন্য কিছুটা দুঃসংবাদ আমি বলবো। এই দুইটি আজকের মতো আমার কাছে আপডেট রয়েছে গত এক সপ্তাহের। সো আমি আমার অতিথির কাছে চলে যাব আজকে আমাদের যে টপিক রয়েছে সেই টপিক নিয়ে আলোচনা করবার জন্য। আমি শুরুতেই আলোচনা করতে চাই ভিজিট ভিসা নিয়ে। ইকবাল ভাই, আপনি যদি আমাকে একটু বলেন যে কী ধরনের ভিজিট ভিসা আসলে ইউকেতে রয়েছে, যে কারা কারা ভিজিট ভিসা আসতে পারে এবং কতটা প্রকার ভেদ রয়েছে ভিজিট ভিসার। থ্যাংক ইউ তোহা। আমরা দীর্ঘদিন একসাথে কাজ করেছি, এখনও করি। যখন ভিজিট ভিসার রাইট অফ অ্যাপিল ছিল, বিশেষ করে ফ্যামিলি ভিজিটারদের রাইট অফ অ্যাপিল থাকতো, নর্মাল ভিজিটারদের রাইট অফ অ্যাপিল থাকতো না। ফ্যামিলি ভিজিটারের ক্ষেত্রে যেটা রিলেশনশিপ, কাজিন, ব্রাদার, সিস্টার লাইক দিস, তো এখন ওই ধরনের আর কোনো, যেহেতু রাইট অফ অ্যাপিল নাই ভিজিট ভিসাতে, তো এখনকার ওই রকম স্পেসিফাই তেমন একটা করা হয় না। যেমন ভিজিট ভিসার ক্ষেত্রে যদি কেউ ইউকেতে আসতে চায় তাহলে স্পন্সরশিপ নিয়ে আসতে পারে, যে তার কাজিন বা তার ব্রাদার বা সিস্টার বা মাদার কাউকে ভিজিট করার জন্য আসবে, রিজন দিতে হয়। অর উনি জাস্ট জেনারেল ভিজিটার ইউকেতে ভিজিট করতে চায়, লন্ডন বা হিস্ট্রিক্যাল প্লেস ভিজিট করতে চায়, এ ধরনের হতে পারে। তো বিজনেস ভিজিটার হতে পারে, যে বিজনেস কোনো কনফারেন্স বা অন্য কোনো ইস্যুতে সে যদি আসতে চায়, কোনো যদি ইনভিটেশন লেটার থাকে, তাহলে সেক্ষেত্রে আসতে পারে। আগের মতো এরকম স্পেসিফাই নেই, ওই সিগনিফিক্যান্ট সেগ্রিগেশন আগের মতো নাই, এটা বলা যায়। তাহলে আমি কি এটা সাম আপ করতে পারি এভাবে যে কিছু ভিজিট ভিসার মধ্যে ফ্যামিলি ভিজিটর হিসাবে আসতে পারে, যেটা স্ট্যান্ডার্ড ভিজিটরের মধ্যেই পড়ে, দেন বিজনেস ভিজিটর রয়েছে, তারপরে কেউ ম্যারেজ ভিজিটর হিসাবে তো আসতে পারে নাকি? ম্যারেজ ভিজিটর আসতে পারে। তাহলে আপনি যদি আমাকে একটু বলতেন, যেটা আমরা স্ট্যান্ডার্ড ভিজিটর ভিসা অথবা ফ্যামিলি ভিজিট ভিসা হিসেবে জানি, সেখানে আসলে একজন অ্যাপ্লিকেন্ট যখন বাংলাদেশ থেকে আসবে তার কী ধরনের প্রিপারেশন নেওয়া দরকার, আর ইউকে থেকে যখন কেউ স্পন্সর করতে চায়, আমরা জানি যে এখানে আমাদের বাবা মাদেরকে আমরা আনতে চাই, আমাদের আত্মীয় স্বজনকে আনতে চাই, তো তাদের আসলে যারা স্পন্সর তাদের কী ধরনের রিকোয়ারমেন্টস দরকার, অথবা কী তারা অফার করবে, সেখানে কী ডকুমেন্টস সাবমিট করবে? আসলে সারপ্রাইজিংলি যেটা অনেকে কনফিউশন হয়, যে আমাদের কাছে যখন ক্লায়েন্ট আসে যে আমার কি কি লাগবে, আমার ব্রাদার বা কাজিন বা ভিজিট করতে আসবে, আসলে এখানে স্পন্সর তেমন কিছু সিগনিফিকেন্ট না। স্পন্সরের স্বাভাবিক তার একে অ্যাকোমোডেশন যদি থাকে, অর উনি হোটেল বুকিং দিতে পারেন, ওনার সাধারণ ইনকাম থাকতে হবে, কিন্তু মেইন ফোকাস করতে হয় অ্যাপ্লিকেন্ট যে আসবে বাংলাদেশ থেকে, তাকে আমরা ফোকাস করার কথা বলি। আমি সবসময় বলি যে আপনি দেখবেন যাকে ইনভাইট করছেন সে এস্টাবলিশ প্রেজেন্স কিনা বাংলাদেশে, আপনি এমন ডকুমেন্ট সাবমিট করবেন যে এই ডকুমেন্ট শো করবে, এক্সপ্লোর করবে যে হি অর শি শুড নট স্টে ইন দিস কান্ট্রি। তাদের হাই লাইফ থাকে, এস্টাবলিশ লাইফ থাকে, সেটেল লাইফ থাকে, সে কেন এই দেশে থাকবে। আমরা এখানে আরেকটা ব্যালেন্স করি বিটুইন ইউকে ইলিগাল লাইফ, সে যদি ভিজিটার ইলিগাল থাকে, অ্যান্ড তার বাংলাদেশের যে সেটেল লাইফ আছে সেটা কম্পেয়ার করে আমরা অ্যাপ্লাই করি। এটা একটা সিগনিফিকেন্ট ইস্যুস। তো আপনারা যারা, আমরা রেগুলার এটা ফেস করি, আপনারা স্পন্সরকে বেশি ফোকাস করতে চান। ইভেন এমনও দেখা গেছে আমার এক্সপিরিয়েন্সে, স্পন্সর 1 মিলিয়ন পাউন্ড অ্যাকাউন্টে আছে এবং বাংলাদেশের যে অ্যাপ্লিকেন্ট তারও ভালো অবস্থানই ছিল, কিন্তু তার ফিনান্সিয়াল ইস্যুটা অত ছিল না, মানে সুন্দরভাবে সাজানো ছিল না, পরে সেটা রিফিউজ করে দেওয়া হয়। তখন স্পন্সর আপসেট হয়ে যায়, আমার তো 1 মিলিয়ন আছে। আমি 1 মিলিয়ন আছে, এটা তো কোনো ম্যাটার না, ম্যাটার হচ্ছে যে আসবে তাকে এক্সপ্লোর করতে হবে এবং ডকুমেন্টস এটা শো হবে হি শুড বি রিটার্ন টু বাংলাদেশ, বিকজ সে দেশে থাকা কোনো ভ্যালুলেস, তার দেশে থাকা পয়েন্টলেস, মিনিংলেস। এটা আমাদের বাই ডকুমেন্টস আপনাকে শো করতে হবে। পরে এখন কি করা যায়, তাহলে কোশ্চেন এরাইজ করলো, কারণ আপনি ইন দ্য মিন টাইম জেনে গেছেন, যারা আপনারা ডিল করেন, দর্শক যারা আছেন, যারা ভিজিটারদের আপনি স্পন্সর করেছেন, আমরা যারা ডিল করি, এখন ইন অ্যাবসেন্স অফ রাইট অফ অ্যাপিল এখানে আমরা প্রি অ্যাকশন দেই। প্রি অ্যাকশন ওইটা অনেক সময় ইদানিং আপনি বলি, অনেকে এই এক্সপিরিয়েন্স আছে যে যখন আমি ওইগুলোতে একটু পরে আসতে চাচ্ছি, একটু পরে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করি, আমরা ওইটাকে যাবো। সরি আপনাকে ইন্টারাপ্ট করার জন্য। আপনি যদি মানে অ্যাপ্লিকেন্টের আরেকটু স্পেসিফিকভাবে বলেন, কারণ আমাদের অনুষ্ঠান অনলাইনে অনেকেই দেখে, ইভেন বাংলাদেশ থেকে দেখে, এখান থেকে যারা আমরা যাদেরকে স্পন্সর বলছি তারা দেখে, এবং তাদের যারা আসবে তাদেরকে কিন্তু তারা প্রিপেয়ার করে অথবা বলে, অ্যাডভাইস করে যে এইভাবে প্রিপারেশন নাও, এই ডকুমেন্টসটা সাবমিট করো। তারপর সেকেন্ড স্টেজে তো লয়ারদের কাছে আসা হয়। যদিও আমি মনে করি যে প্রথম স্টেজ থেকে যদি লয়ারের অ্যাডভাইস নিয়ে করে তাহলে ফাইলটা খুব ভালো মতো সাবমিট হবে এবং ভিসা হবার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। তারপরও যেহেতু আমাদের দর্শকদের জন্য আমাদের অনুষ্ঠান, দর্শকরা তো তাদের রিলেটিভদেরকে প্রথমত অ্যাডভাইস করে, তো সেই ক্ষেত্রে তারা আসলে তাদের অ্যাপ্লিকেন্টকে একদম স্পেসিফিক ডকুমেন্টের ক্ষেত্রে কি অ্যাডভাইস করবে। যেমন আমি যদি একটু আপনাকে বলি যে ব্যাংক স্টেটমেন্ট হতে পারে, তার সোশ্যাল টাইজের যে কোনো টাইপের স্টেটমেন্ট হতে পারে। সো আপনি এটা একটু ক্লিয়ার যদি করেন আমাদের দর্শকদের জন্য। এটা ইম্পর্টেন্ট ইস্যু হলো যে ব্যাংক অ্যাকাউন্ট যখন শো করা হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্টে লার্জ ডিপোজিট, এটা অবশ্যই আপনাদেরকে
এটা সোর্স অফ ইনকাম দেখাতে হবে, লার্জ ডিপোজিট। এখন একজন ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করলো 10 লাখ টাকা, দেখা যায় ওয়ান গোতে সে ডিপোজিট করেছে 5 লাখ। এই 5 লাখের সোর্স কি, এটা দিতে হয়। এটা না দিলে অবশ্যই এই পয়েন্টে হোম অফিস রিফিউজ করে, ইন্ডিক্লিয়ারেন্স অফিস রিফিউজ করে। সুতরাং আপনাদেরকে ফোকাস করতে হবে যে ব্যাংক স্টেটমেন্টের মানিটা কোত্থেকে আসলো। আমি তো সবাইকে সাজেস্ট করি পয়েন্ট টু পয়েন্ট আপনাদের স্পেসিফাই করতে হবে যে মানির উৎস কোথায়, 1,50,000 বা 5 লাখ 2 লাখ। এটা যদি আপনার স্যাটিসফাই করতে পারেন হোম অফিসকে, ইন্ডিক্লিয়ারেন্স তাহলে ভিসা পাবে। এখানে যদি এমন হয়, একটা পয়েন্ট একটু অ্যাড করে দিই, যদি কেউ সার্ভিস হোল্ডার থাকে বাংলাদেশে, তাহলে ওইখানে বাংলাদেশে বলা হয় পে স্লিপ তো বলেন, অ্যাডভাইস স্লিপ বলে, পে অ্যাডভাইস স্লিপ সাবমিট করতে হবে, তার ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করতে হবে, তার ফ্যামিলি টাইজ দেখানোর ক্ষেত্রে তার ওয়াইফ বা কিডসদের পাসপোর্ট বা এনআইডি কার্ড সাবমিট, বাচ্চাদের বার্থ সার্টিফিকেট, স্কুল লেটার্স। এটা কেন দিতে হয়? যে লোকটা রেসপন্সিবল টু রান দিস ফ্যামিলি ইন বাংলাদেশ, সে যদি অবরিস্টে করে, ভিজিট ভিসা যদি সে ব্রিজকে থাকতে চায়, তাহলে ওইখানে ফ্যামিলি সাফার করবে। এটা আমাদের শো করতে হবে। আপনি বললেন ব্যাংক স্টেটমেন্টের কথা, সেক্ষেত্রে কত মাসের ব্যাংক স্টেটমেন্ট দরকার, আইডিয়াল কোনটা? আইডিয়াল 3 মান্থস দিলেই হয়, কোশ্চেন করে না হোম অফিস কখনোই, বা ইন্টিগ্রেশন অফিস কখনো কোশ্চেন করে না যে ওয়াই অনলি ফর 3 মান্থস। 3 মান্থস স্ট্যান্ডার্ড ধরে করা যায়, 6 মান্থ ভালো হয়, বা 3 মান্থস দিলে সাফিসিয়েন্ট। আর যদি তার ধরেন ব্যাংকে টাকা পয়সা তেমন একটা নেই, কিন্তু তার অনেক প্রপার্টি আছে, লাইক ল্যান্ড আছে অনেক, যেটা একদম আমরা যদি বলি মানে ধানের জমি যেগুলো আর কি, অনেকেরই আমাদের সেরকম অনেক অনেক বেশি থাকে, হয়তো ব্যাংকে সেভাবে ট্রানজ্যাকশন থাকে না, অথবা বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকে আসলে ব্যাংকিংয়ের সাথে অতটা ফ্যামিলিয়ারও না। আমরা অনেক সময় ব্যাংকিং করি না, আমাদের যারা আত্মীয় স্বজন আছে তারা ওইভাবে ব্যাংকিংটাই করে না, সব টাকা পয়সা তো ঘরেই রাখার চেষ্টা করে অথবা অন্যভাবে রাখে। তো সেই ক্ষেত্রে তাদের জন্য অ্যাডভাইসটা আপনার কী হবে? তাদের জন্য অ্যাডভাইস আছে, প্রপার্টি আছে, সে ফর এক্সাম্পল তার হাউস, রেন্টেড হাউস আছে, তার সে রেন্ট, তারপরে ল্যান্ড প্রপার্টিজ আছে, এগ্রিকালচার ল্যান্ড আছে। সেক্ষেত্রে আমরা সাজেস্ট করি যে খতিয়ান একটা ব্যাপার আছে, ওইখানে সমস্ত ল্যান্ড উল্লেখ করে তার ভ্যালুয়েশন নিতে বলে ইঞ্জিনিয়ারের কাছ থেকে লোকাল, তারা স্পেসিফাই করবে এত টাকা সে ল্যান্ড হোল্ড করে। এবং সেক্ষেত্রে এই ল্যান্ড থেকে কী প্রডিউস হচ্ছে, যদি ক্রপ সেল হয় তা আমরা বলি যে আপনি রিসিট সেল করা, যদিও রিসিটটা বাংলাদেশে দেওয়া হয় না, তবুও প্রডিউস করা যায় যে আপনি রিসিট নিয়ে আসেন লোকাল মার্কেট থেকে যে এত টাকা আপনি সেলছেন, বাট এই মানিটা কেন অ্যাকাউন্টে না, একটা কোশ্চেন অ্যারাইজ করে। তখন বলতে বাংলাদেশে তো এটা স্বাভাবিক একটা প্রসেস বা লাইফ স্টাইল, অত ব্যাংকিংয়ের সাথে মানুষ এত ইনভলভমেন্ট না, ব্যাখ্যা দিতে হয় স্ট্যাটিউটরি ডিক্লারেশনের মাধ্যমে যে আমার এই সোর্স আছে, আমার ইনকাম আছে, এই ইনকাম দিয়ে আমি ফ্যামিলি মেনটেন করি, আমার কিডসরা লেখাপড়া করে, আমার অল কস্ট আছে, আমার সুন্দর লাইফ স্টাইল আছে, বাট অ্যাকাউন্টের মানি নাই কেন, সেটা স্পেসিফাই করে দিতে হবে। আচ্ছা, তাহলে যদি বিজনেসম্যান হয়, অনেক সময় দেখি যে আমরা বিজনেসম্যানদের আলাদা কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে না, যেটা দিয়ে সে বিজনেস রান করে, সেটা সে পার্সোনাল লাইফের জন্য খরচ করে, সেটা আপনি কিভাবে প্রিপেয়ার করতে বলবেন? এটা আপনি বলতে পারেন কমন রিজন ফর রিফিউজাল। যখন শুরু যদি বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট সাবমিট করলো, ইট ইজ ফর ইউর বিজনেস, নট ফর পার্সোনাল মেনটেন্যান্স, ইউ ডোন্ট হ্যাভ মানি টু মেক দিস বিজনেস। তখন আমরা যেটা বলি যে বিজনেসে তো বাংলাদেশে যেমন হয়, যদি জয়েন্ট হয় তো জয়েন্ট তার শেয়ার হোল্ডারের সাথে একটা ডিক্লারেশন থাকবে যে এই মানি সে তার এত টাকা এত পোর্শন সে তার ফ্যামিলির জন্য কষ্ট করে, ইজ ওন মানি। আর যদি একজন হয়, নিজেই যদি হয়, তখন দেখাতে হবে যে এই মানিটার সাথে বিজনেসও রান হয়, এত পোর্শন আমার নিজস্ব ইনকাম, এটা শো করতে হবে। ওইখানে দেখাতে হবে যে বিজনেস থেকে ক্রেডিট অ্যামাউন্ট কেমন আছে, সেই অংশকে স্পেসিফাই করে যদি ডিক্লারেশন দেওয়া হয়, সুন্দর করে যদি ব্রেকডাউন দেওয়া হয়, তো হোম অফিস যদি রিফিউজও করে, উই ক্যান চ্যালেঞ্জ ইট। ধন্যবাদ ইকবাল ভাই, আমার মনে হয় এটা খুবই ক্লিয়ার। তার যে যদি তার ওয়াইফকে রেখে আসে অথবা বাচ্চাদেরকে রেখে আসে, সেক্ষেত্রে কী ডকুমেন্টস দেওয়া যেতে পারে? সেক্ষেত্রে আমরা যেটা সাবমিট করি ম্যারেজ সার্টিফিকেটস, ওয়াইফ যদি পাসপোর্ট নাও থাকে এনআইডি, ন্যাশনাল আইডি কার্ড, বাচ্চাদের বার্থ সার্টিফিকেট, বাচ্চাদের স্কুল লেটার্স, তারপরে ওয়াইফের একটা ডিক্লারেশনও দেয় যে এটা তার এই ফ্যামিলি তার হাজব্যান্ডের অ্যাবসেন্সে চলতে পারবে না ইন অল রেসপেক্টস, লাইক সোশ্যালি, ফিনান্সিয়ালি, ফ্যামিলি ওয়াইজ তারা ডিপেন্ড অন হাজব্যান্ড, কিডস ডিপেন্ড অন দেয়ার ফাদার। এটা শো করতে হয়, তখন একটা টাইজ দেখাতে হয়, অব্লিগেশন দেখাতে হবে যে এই লোক 4 উইকস বা 6 উইকের বেশি থাকতে পারবে না। এবং আরেকটি ইস্যু অ্যাড করে দেয়, এখানে যদি বিজনেস হোল্ডার হয় তাহলে সাধারণত দেখাতে হবে যে ইন হিজ বিজনেস হু উইল রান দিস
কোম্পানি বা হিজ বিজনেস, তখন আমরা দেখি যে তার যদি কোনো ম্যানেজার থাকে ম্যানেজার ডিক্লারেশন, অথবা ওয়াইফ যদি দেখে ওয়াইফের ডিক্লারেশন সাধারণত সাবমিট করতে হয়। এটা একটা কোশ্চেন রাইজ করে মাঝে মাঝে বা ফ্রিকুয়েন্ট, যে ইন ইউর অ্যাবসেন্ট হুইল রান ইউর বিজনেস, হি ডিডন্ট স্পেসিফাইড। তো শুধু আমাদের স্পেসিফাই করতে হয় এটা। সেক্ষেত্রে বিজনেসেরই বা কি টাইপের ডকুমেন্টস দিতে হয় বিজনেস রিলেটেড? বিজনেস রিলেটেড ক্ষেত্রে মেইন বাংলাদেশে যেটা প্রডিউস হয়, বাংলাদেশের ক্ষেত্রে যেটা বলি সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স, ইনকাম ট্যাক্স সার্টিফিকেটস। তো লোকাল বডির সাথে তাদের যদি ওই আসে না যে প্রতিটা ডিস্ট্রিক্টে বা বিজনেস অ্যাসোসিয়েশন আসে, চেম্বার অ্যান্ড কমার্সটা এর মেম্বারশিপ থাকতে হয়। তারপরে বিজনেসের সাথে যে কি বিজনেস, যদি কোনো হাউসের মাধ্যমে কোনো তখন আমরা এটা টেনেন্সি এগ্রিমেন্ট দিই, বা বিজনেস হাউসের তার ওনারশিপ আমরা সাবমিট করতে হয় যে ইট ইজ হিজ বিজনেস, এইখানে রান হয়, এটা দিস ইজ টেনেন্সি এগ্রিমেন্ট অর দিস ইজ হিজ ওন রেজিস্ট্রেশন সার্টিফিকেট অ্যান্ড রেজিস্ট্রি সার্টিফিকেটস, এগুলো সাবমিট করতে হবে, স্পেসিফাই করতে হবে। এবং সেই সাথে আরেকটা যে এই বিজনেস নেচারটা কী ধরনের সেল হয় সেটা আমাদের স্পেসিফাই করে দিতে হয়। জি ধন্যবাদ। আমি আপনাকে একটা সিনারি দিতে চাই যে ডিপেন্ডেন্সির ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে বাংলাদেশে হয়তো তাদের অত টাকা পয়সা নেই, অথবা ল্যান্ড নাই, প্রপার্টিও কম আছে, যতটুকু আছে সেটা দিয়ে চলে। এবং আমরা যখন বাবা মাকে আনতে চাই, শ্বশুর শাশুড়ি অথবা বৃদ্ধ লোককে আনতে চাই, তো তাদের হয়তো সেভাবে ইনকাম থাকে না, তারা রিটায়ার্ড পার্সন থাকে, অথবা হাউস ওয়াইফ, একেবারে এই হাউস ওয়াইফ, তার আলাদা কোনো ইনকাম থাকবে না। তো সেক্ষেত্রে যদি কোনো হাউস ওয়াইফ এখানে আসতে চায়, যিনি ধরেন 50 ঊর্ধ্ব অথবা 60 ঊর্ধ্ব 70 ঊর্ধ্ব, বাট তার ছেলে মেয়ে স্কুলে পড়ে, কলেজে পড়ে, এখন একজন অ্যাপ্লিকেন্ট অথবা যিনি স্পন্সর যিনি এখানে আছেন, তিনি হয়তো এই ফ্যামিলিটা রান করেন এখান থেকে টাকা পাঠিয়ে। সেক্ষেত্রে যিনি আসবেন অ্যাপ্লিকেন্ট, সে কি প্রুভ করবে যে তার তো আসলে সে নিজেই ডিপেন্ডেন্ট অন দ্য স্পন্সর? তাহলে তার যে দুই একজন ডিপেন্ডেন্ট বাংলাদেশে রেখে আসতেছে অথবা রেখে আসবে, যারা তার ছোট ছেলে মেয়ে থাকে, অনেক সময় এটা দেখা যায় যে তাদের ডিপেন্ডেন্সিটা আসলে কি ফাইন্যান্সিয়ালি প্রুভ করা দরকার, না অন্য কীভাবে প্রুভ করে? এটা এই ডিপেন্ডেন্টটা কি স্পন্সরের উপর ডিপেন্ডেন্ট, নাকি ওনার আসলে ডিপেন্ডেন্ট, যিনি অ্যাপ্লিকেন্ট তার ডিপেন্ডেন্ট? আপনার মতামতটা একটু জানতে চাই। এটা কিন্তু মেইন রিজন অফ রিফিউজাল, যাদের বাংলাদেশে ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড থাকে না, যদি ইউকে স্পন্সর বসে যদি ডিপেন্ড করে, সেক্ষেত্রে ওদের রিজন ফর রিফিউজাল তুমি ইউকেতে আসবে না, কারণ ইউ ডিপেন্ড অন ইউর স্পন্সার্স। সেক্ষেত্রে আমরা তাদেরকে সাজেস্ট করি আদার্স যদি কোনো ছেলে মেয়ে থাকে তাদের উপর ডিপেন্ডেন্সি দেখানোর জন্যে, সেটা ভালো হয়। দ্বিতীয় হলো, যদি ফিনান্সিয়ালি সাউন্ড সলভেন্ট না হয় এবং ব্যাংক স্টেটমেন্ট টাকা না থাকে, সেক্ষেত্রে ইউকে স্পন্সরসকে একটু ভালো অ্যামাউন্ট দেখাতে বলি। সেটা হলো তার এয়ার ফেয়ার, তার অ্যাকোমোডেশন কস্ট, তার রিটার্ন কস্ট, এভরিথিং দেখাতে বলে। এবং আমরা আরেকটা জিনিস যেটা বলি যে ক্লিন ইমিগ্রেশন হিস্ট্রি আছে ইন রেসপেক্টস অফ স্পন্সরশিপ, যে কখনও তার দ্বারা কেউ এদেশে স্পন্সরশিপ দেওয়ার ফলে তার অ্যাপ্লিকেন্ট, তার গেস্ট কখনো ব্রিজ করেনি। এটাও আমরা এটা ফোকাস করি সাধারণত, এটা একটু কাজ দেয়। এবং সেখানে একটা ব্যাপার আছে যে কমপ্লেন কমিশন গ্রাউন্ড দেখাতে হবে, তার আম্মা আসবে কেন, তার গ্র্যান্ডসন বা গ্র্যান্ডডটারের বার্থডে বা ম্যারিজ বা স্পেশাল অকেশনে দেখলে এটা সুবিধা হয়। এমনি এমনি আসার ক্ষেত্রে এটা তখন ম্যাক্সিমাম কিন্তু রিফিউজ হয়ে যায়। আমরা অনেক সময় দেখি যে এখানে যখন কেউ বেবি এক্সপেক্ট করে, তখন তার প্যারেন্টসকে চায় এখানে আসুক, সেক্ষেত্রে আসলে অনেক সময় আবার হোম অফিস রিফিউজও করে। তো এই ধরনের গ্রাউন্ডসগুলোতে আসলে কি করা উচিত? এইখানে মেইন যেটা আমরা সাজেশন দিই, অ্যাডভাইস করি ক্লায়েন্টদের, যে ক্লায়েন্টের যে যিনি প্রেগনেন্ট, ওনার জিপি থেকে লেটার নিয়ে আসি যে উনি প্রেগনেন্ট, ওনার ডিউ ডেট এত আছে, ওনার কমপ্লিকেশান আছে, সেখানে তার যদি মম বা মাদার ইন ল থাকে, পাশে থাকে, এটা তার জন্য ভালো হবে। এবং জিপি থেকে বা তার ডক্টর থেকে তার একটা সাজেশন দেওয়া হয়, রেকমেন্ডেশন লেটার দেওয়া হয় যে তোমরা যদি ইফ ইউ গ্র্যান্ট হিজ অর হার ভিজিট ভিসা দেন ইট উইল বি কমফোর্টেবল হার টু গিভ বার্থ, এভাবে ফোকাস করতে হয় তখন ওইটা। তখন এইটার পর একটা যদি কেউ ফোকাস করে, এটা ওয়ার্ক করে। কারণ তার তো প্রেগনেন্সি তো মেয়েদের জন্য একটা বিরাট কমপ্লিকেটেড একটা টাইম থাকে। সেক্ষেত্রে অবশ্যই নার্স বা হসপিটালের পাশাপাশি যদি আত্মীয় স্বজনকে থাকে, তখন তার একটা স্ট্রেংথ থাকে, তার একটা সাইকোলজি হিসেবে বুস্টেড থাকে। সেক্ষেত্রে এটা ফোকাস করতে হয় বাই জিপি লেটার।
তো এই ক্ষেত্রগুলোতে যদি ধরেন এটা একটা কম্প্যাশনেট গ্রাউন্ড আমি মনে করি যে তার মেয়ের অথবা ছেলের বেবি হবে এখানে, তারা তার মুরব্বিকে চাচ্ছে, বাবা মাকে এখানে তাদের পাশে চাচ্ছে, কিন্তু হোম অফিস অনেক সময় দেখা যায় যে এগুলো রিফিউজ করে। তাতে করে যে সময় আমরা যদি এটাকে চ্যালেঞ্জ করি, তাহলে চ্যালেঞ্জ করতে করতে তাদের বাচ্চারা অনেক সময় বড়ও হয়ে যায়। তো সেক্ষেত্রে এই চ্যালেঞ্জ করার কোনো শর্টকাট রাস্তা আছে কিনা, যে দ্রুত চ্যালেঞ্জ করা অথবা নতুন অ্যাপ্লিকেশন সাবমিট করার? আপনি কোনটা অ্যাডভাইস করেন, যে নতুন অ্যাপ্লিকেশন সাবমিট করবেন? এইগুলো আমাদেরকে একটু ব্রেকে যাইতে হবে। আমি এই কোশ্চেনটা রেখে যাচ্ছি আপনার কাছে, আমরা ব্রেক থেকে এসে বিস্তারিত আলোচনা করবো। এটাতে আমাদের আরেকটা টপিকও রয়ে গেছে, আমরা স্পাউস ভিসা নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, আমাদেরকে একটি ছোট্ট ব্রেকে যেতে হবে, ব্রেক থেকে আবার এসে আমরা আমাদের আলোচনা কন্টিনিউ করবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।